সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সকালে ঘটনাস্থলে পৌঁছে তারা কাজ শুরু করে, তবে এই আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে শনিবার বিকেল 3:30টার দিকে পূর্ব সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে গতকাল ফায়ার ফাইটিংয়ের মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুন্দরবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসুর, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? ফায়ার সার্ভিসের কতটি ইউনিট কাজ করছে এবং কখন নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, সুন্দরবনে যে লাগা আগুন গতকাল থেকে কিন্তু সারা রাত পুড়ছে এবং সকালে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এবং এই মুহূর্তে কিন্তু 5টি ইউনিট যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের, যারা কিন্তু শরণখোলা, মংলা, মোরেলগঞ্জ এবং কচুয়া, বাগেরহাটে এই 5টি ইউনিট কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাথে যুক্ত হয়েছে কোস্টগার্ড এবং নৌবাহিনীর ইউনিটগুলো। নৌবাহিনী কোস্টগার্ডের ইউনিটের সাথে পাশাপাশি স্থানীয়রা দেখছেন যে সুন্দরবনের উপর দিয়ে একটি হেলিকপ্টার টহল দিচ্ছে। ধারণা করা হচ্ছে এই হেলিকপ্টার দিয়ে মনিটরিং করা হচ্ছে। তো এইটা আগুন নিয়ন্ত্রণে কত সময় লাগবে এমন বিষয়ে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস, কারণ আগুনের ভয়াবহতা অনেক বেশি হতে পারে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। কারণ তারা বলছেন যে আগুন প্রায় 200টি স্থানে কালকে তারা আগুন দেখেছেন এবং 2 কিলোমিটার কিন্তু এই আগুন ব্যাপ্তি ছিল বলে তারা আমাদের ধারণা দিয়েছিলেন। তো এই আগুনটা কিন্তু আরো বাড়ছে বলে সকালে আমাদের স্থানীয়রা বলছেন। তারা বলছেন যে যেহেতু শুকনো পাতা এবং যে তীব্র দাবদাহের সময় কিন্তু গাছপালাগুলো শুকনো হয়ে আছে এবং আগুন যেখানে লাগছে সে কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এ কারণে কিন্তু আগুনের যে ব্যাপ্তি সেখানে কিন্তু আরো অনেক বেড়ে যায় বলে তারা আমাদের বলছেন। এবং আগুন নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু সংসদের স্থানীয়রা আমাদের দাবি জানিয়েছেন, যারা যেন দ্রুত সময় যেন আগুন নিয়ন্ত্রণে কাজ করে, না হলে কিন্তু আগুন কিন্তু আরো অনেক ছড়িয়ে পড়বে। আর ফায়ার সার্ভিস আর বন বিভাগ বলছে তারা তদন্ত কমিটি গঠন করবে এবং গঠন করে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেওয়ার পরে জানা যাবে কি কারণে আগুন লেগেছিল। তবে একটি কথা জানিয়ে রাখি, যে বিগত সময়ে যে আগুন লেগেছিল এবং তদন্ত কমিটি গঠন হয়েছিল, কিন্তু তদন্ত কমিটিগুলো আসলে কার্যকর কোনো সুপারিশ করলে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো এটা ছিল আমার কাছে বাগেরহাট থেকে আগুনের সর্বশেষ। ধন্যবাদ। প্রচণ্ড দাবদাহের কারণে ছুটি শেষে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকে ক্লাস চলছে। তাপমাত্রা কিছুটা কম থাকায় স্বস্তি নিয়ে ক্লাসে এসেছেন শিক্ষার্থীরা। তবে স্কুল খোলা হলেও অ্যাসেম্বলি ও শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বন্ধের কারণে ঘাটতি পূরণে এখন থেকে শনিবারও ক্লাস নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস নেওয়া হবে 11:30 পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকার স্কুলগুলো শিক্ষার্থীদের উপস্থিতি ও অভিভাবকদের প্রতিক্রিয়ার বিষয়ে সর্বশেষ জানাতে রাজধানীর উদয়ন স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, সরকারের এই সিদ্ধান্তে শিক্ষার্থী সহ অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? সিনথিয়া, আজকে যে স্কুল খুলেছে, গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তকে আসলে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সবাই। তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা কিন্তু এক ক্লাসে এসেছে। আমরা যে রয়েছি রাজধানীর উদয়ন স্কুলটিতে, সেই স্কুলটিতে ক্লাস হচ্ছে এবং এই স্কুলটিতে আমরা দেখেছি যে স্কুলটিতে উপস্থিতি প্রায় 90% কোনো কোনো ক্লাসে আমরা দেখেছি 95% ক্লাস হচ্ছে। এবং এখানে যে স্কুলে যে শিক্ষার্থীরা এসেছেন সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যে এসেছেন এবং তাপমাত্রা কমার কারণে তাদের ভেতরে যে একটি উদ্বেগ, উৎকণ্ঠা ছিল সেটা কিন্তু তাদের ভেতরে এখন নেই।
এবং যে তারা আনন্দে নিয়েই তারা স্কুলে এসেছেন। আর স্কুলে অভিভাবকরাও তারা শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা নিয়ে তারা উদ্বিগ্ন। তো এই বিষয়টি নিয়ে তারা অনেক অভিভাবকই চেয়েছেন যে তারা স্কুলের ক্লাস যেন চালু থাকে। আর আরেকটি বিষয় আমরা যে দেখেছি যে শিক্ষকরাও কিন্তু তারা ক্লাস শুরু করছেন এবং তারা চান যে তাদের যেই কাঙ্ক্ষিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি যেন তারা যথাসময়ে শেষ করতে পারেন সেটি নিয়ে তারা উদ্বিগ্ন রয়েছেন এবং তারা চান দ্রুত যেন সেটি তারা শেষ করতে পারেন। একটি বিষয় হচ্ছে যে শ্রেণী কক্ষের বাইরে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো স্কুলে কোনো কার্যক্রম দেখিনি। অ্যাসেম্বলি থেকে শুরু করে বাইরে বাচ্চাদের দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলোও কিন্তু শিক্ষকরা অনেকটাই তারা কমিয়ে আনতে পেরেছেন এবং আমরা দেখেছি যে সকাল কোনো স্কুলে 7:30 পৌনে 8টাতে যে শুরু হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত সব শিক্ষার্থী তারা শ্রেণীকক্ষের ভেতরে রয়েছেন। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গার মতো চট্টগ্রাম জেলাতেও আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। যেমনটি বলেছেন, আসলে দীর্ঘ তাপদাহের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ থেকে এবং শিক্ষার্থীর সংখ্যা যদি উপস্থিতির সংখ্যা যদি আমি বলে থাকি, আসলে অন্যান্য দিনের মতো কিন্তু এখনও কিন্তু শিক্ষার্থী উপস্থিত হয়েছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের স্কুল, কলেজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সব থেকে কিন্তু খুলেছে এবং শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো সব থেকে কিন্তু অভিভাবকরা শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন এবং অনেক শিক্ষার্থী নিজেরা এসেছেন। তবে একেবারে প্রতিটি স্কুলেই কিন্তু আসলে শিক্ষার্থী চোখে পড়ার মতো উপস্থিতি কোথাও কিন্তু কোনো কমতি নেই। আমরা অনেক শিক্ষকের সাথে কথা বলেছিলাম পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে এবং পরীক্ষা এবং তারা কিন্তু খুশি হয়েছেন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন। তারা কিন্তু অত্যন্ত তারা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং তারা চাচ্ছেন দীর্ঘ সময় যে বন্ধ ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য এবং তারা কিন্তু এখন এই মুহূর্তে খুবই খুশি। তারা চায় না যে আর বন্ধ হোক এবং তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো উপস্থিতি ছিল এবং প্রত্যেক অভিভাবক চাচ্ছে যে আর যাতে বন্ধ না হয় এবং একই সাথে তারা চাচ্ছে যে আসলে দীর্ঘ যে সময়টা বন্ধ ছিল সেই বন্ধ যাতে আর না হয় এবং একই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা চোখে পড়ার মতো ছিল এবং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই কিন্তু এই মুহূর্তে খুবই খুশি এবং তারা জানিয়েছেন গতকাল শনিবারও চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। সিনথিয়া, এই ছিল আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দিনব্যাপী দেশের 4 বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অবশ্য বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি সন্ধ্যা 6টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এখন প্রাক মৌসুমি বায়ুর সময়, তাই দেশের কোথাও তাপপ্রবাহ থাকতে পারে, আবার কোথাও বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর এ সময় সারা দেশে একসঙ্গে ঝড় বৃষ্টি হয় না। সকাল 7টায় ঢাকা ও আশেপাশের এলাকার জন্য 6 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানা যায় পূর্বাভাসে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সিনথিয়া, স্বস্তির বৃষ্টি গতকাল রাতেই শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যে ময়মনসিংহে মোট 83 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং নেত্রকোনায় হয়েছে 67 মিলিমিটার এবং সিলেটে হয়েছে 34 মিলিমিটার। অর্থাৎ এই 3টি জেলাতেই বৃষ্টির পরিমাণটা ছিল আশাব্যঞ্জক। দেশের অন্যান্য জায়গায় অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই ধারা আজকে দিনের বেলাও অব্যাহত থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস, যেটি বলেছে যে মূলত খুলনা বিভাগ ছাড়া বাকি সব জায়গাতেই অল্প সংখ্যক বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ
বেশ কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই তথ্যগুলো জানিয়েছে আমাদেরকে। গতকালকে 24 ঘন্টার জন্য একটি হিট অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া অফিস, যেটি মোট 4টি বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগ। তো আজকে সারা দিন সেই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামীকাল থেকে হয়তো এই যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটি আস্তে আস্তে কমে আসবে এবং বৃষ্টির পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকবে। আগামী সপ্তাহে কাল বৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনার কথা আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিস নিয়মিত একটি ব্রিফিং করে বেলা সকাল 10:30টার দিকে, সেই ব্রিফিং হয়তো আরও নতুন কোনো তথ্য আমাদেরকে জানাতে পারবেন। এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ আবহাওয়ার তথ্য। সিনথিয়া। ধন্যবাদ। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম নির্বাচনী এলাকা। প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে ভোটারদের আশা সৎযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করা। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে সরগরম নির্বাচনী মাঠ। ভোট চাইতে প্রার্থীদের ছোটাছুটি জানান দিচ্ছে নির্বাচন জমে উঠেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটবাজার। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান 3 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী বিরামহীন প্রচার চালাচ্ছেন। ছুটে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ এই বছর নির্বাচিত হতে পারলে ফুলপুরের অনেক কাঁচা রাস্তা আছে যেগুলো মানুষ চলাচল করতে পারে না, বিভিন্ন ইউনিয়ন সংযোগ রুটগুলোও নেই, সেগুলোতে আমি পাকা করে দিব। মসজিদ, মন্দির, গির্জার উন্নয়ন, সাধারণ মানুষের জাল নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এটাকে নিশ্চিতকরণ। নারায়ণগঞ্জ সদরে নির্বাচন স্থগিত হলেও শীতলক্ষার পূর্বপারে বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন 4 প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও বসে নেই। আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মূল্যবান ভোট চাইতে ছুটছেন। অন্ধকার বন্দরকে আলোকিত করতে হবে। সোলার লাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ থেকে আমি অনুরোধ করে আমি বন্দর পূর্ব এলাকাকে আগে আলোকিত করব। 8 মে নির্বাচনে আপনারা সবাই এসে আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে যাবেন। রাজবাড়ীতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাংশা ও কালুখালী উপজেলায় আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী। পাংশায় একই দলের একাধিক পদধারী নেতা প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের মাঝে গ্রুপিং তৈরি হয়েছে। ফলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের গলার কাটা এখন আওয়ামী লীগই। ইউনিয়ন এবং পৌরসভায় আমি বিশ্বাস করি আমার যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি বিজয় লাভ করব। বাল্য বিবাহ থেকে আপনাদের দূরে রাখবো এবং কালভিট ব্রিজ জেরেন দিয়ে আমার মাননীয় মন্ত্রী মহোদয় জিল্লা হাকিমের সাথে সমন্বয় করে আপনারা আমার কাছে আসবেন, আমি সেদিকে লক্ষ্য রাখবো। সাধারণ ভোটাররা সৎ যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে রয়েছে। যে যোগ্য ব্যক্তি, যে আপনার এই এলাকার ভালো করতে পারে, সেই রকম লোকই আমি চাই। উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ, কোনো চাঁদাবাজ টেন্ডারবাজকে যাতে ভোট না দেয়। নির্বাচন চাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। আমার ভোট আমি দিব পছন্দের প্রার্থীকে দিব। 8 মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে 152 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ইমরুল কায়েস, RTV। এদিকে নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে নির্বাচনী এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার ব্যানার খুলে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে হামলায় আহত হয় চেয়ারম্যান প্রার্থীর অন্তত 10 সমর্থক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের অভিযোগ, রাত 9টার দিকে আমতলা এলাকায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় তার ক্যাম্পে হামলা চালায়। বাধা দিতে গেলে হামলাকারীরা পিটিয়ে তার 10 থেকে 12 জন সমর্থককে আহত করে। হামলা ও উপজেলার নির্বাচনী প্রচারের বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, নির্বাচনী প্রচার কেমন চলছে জানাবেন?
জি, ধন্যবাদ সিনথিয়া আপনাকে। আপনি যেমনটা জানেন যে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ই মে, সেই নির্বাচনে নরসিংদীর ২টি উপজেলায় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মধ্যে নরসিংদী সদর এবং পলাশ উপজেলা পরিষদ। তো ইতিমধ্যে কিন্তু প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু তুমুল প্রচারণা চলছে। বিশেষ করে নির্বাচনের আর অল্প কয়েকদিন সময় রয়েছে, সেই শেষ সময়ে এসে কিন্তু প্রার্থীদের একটু ব্যস্ততা অনেকটাই বেড়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যেমনটা সংবাদে জানিয়েছিলেন যে পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে গতকালকে যিনি চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেনের যে কাপিরিস মার্কার যে নির্বাচনী ক্যাম্প, সেই ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। আমরা যেমনটা জেনেছি যে গতকালকে যে গজেরা ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্প রয়েছে সৈয়দ জাভেদ হোসেনের কাপিরিস মার্কার, সেই ক্যাম্পের পাশ দিয়ে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব শরীফুল হকের যেই দোয়াত কলম মার্কার যে মিছিল যাচ্ছিল, সেই মিছিল থেকে কয়েকজন সমর্থক কিন্তু এই ক্যাম্পে হামলা এবং ভাঙচুর চালায়। এতে করে কিন্তু সৈয়দ জাভেদ হোসেনের 10 জন সমর্থক আহত হয় এবং এই ঘটনার পর কিন্তু ওই এলাকায় কিন্তু একটি উত্তেজনা বিরাজ করেছে এবং ঘটনার পর কিন্তু পলাশ থানা পুলিশ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এবং আমি কথা বলেছি নরসিংদীর নির্বাচন রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এই যে নির্বাচনী যে গতকালকে যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু প্রার্থীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন যে প্রার্থীদেরকে সতর্ক করার জন্য ইতিমধ্যে কিন্তু 30 এপ্রিল তারা একটি সভা করেছে এবং নির্বাচনী আচরণবিধি মানার জন্য কিন্তু তারা বৈঠক করেছে। তো সিনথিয়া, এখন বলা যায় যে অনেকটাই উচ্চমুখর পরিবেশে চলছে এই নির্বাচনী প্রচারণা। তো এই ছিল আমার কাছে নরসিংদীর নির্বাচনী পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ। তীব্র তাপদাহে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না, উপযুক্ত ছায়াও দেয় না লাখ টাকার গাছ। রাজধানীর বনানী এয়ারপোর্ট রাস্তায় দৃষ্টিনন্দনের কথা বলে লাগানো হলেও মরে গেছে অনেক গাছ। পরিবেশবিদরা বলছেন বাধা উপেক্ষা করেই লাগানো হয়েছিল বিদেশি এসব গাছ, এতে প্রতিফলিত হয়নি বিশেষজ্ঞের মতামত। এমন প্রকল্প আর্থিক দুর্বৃত্তায়নের উদাহরণ বলেও মনে করেন অনেকে। এয়ার বাদলের রিপোর্ট। বনানী থেকে এয়ারপোর্ট রোডে খিলক্ষেত এলাকার চিত্র এটি। সৌন্দর্য বাড়ানোর নামে 2017 সালে লাগানো গাছ অযত্ন অবহেলায় মরে গেছে। তথ্য বলছে এসব বিদেশি এক একটি গাছের দাম লাখ টাকার উপরে। একটা দেশি গাছ থাকলে উপকার হইত, ছায়া দিত, বাতাস দিত, একজন লোক বসতে পারত। মরা গাছের পাশেই দেখা যায় লাগানো অনেক গাছ নেই। গাছের জায়গায় ইট সিমেন্টে ঘেরা স্থানটি খালি পড়ে রয়েছে। বৈশাখে যখন দেশে তীব্র তাপপ্রবাহ বইছে, জনজীবন অতিষ্ঠ, তখন এসব বিদেশি গাছ কোনো উপকারে না আসায় হতাশ পথচারীরাও। দৃষ্টিনন্দনের কথা বলে লাগানো এসব গাছের দিকে তাকালে চোখের ক্ষুধাও মিটে না। লাখ টাকার গাছ আসলে আমাদের এই জনগণের জন্য কোনো উপকার আসতেছে না। এই জায়গা যদি একটা বট গাছ থাকতো তাহলে আমাদের জন্য মানে পথচারীদের জন্য একটু বিশ্রাম হইতো বা ছায়া দিত। সো এর বদলে যদি কোনো ভালো কোনো গাছ লাগানো যেত, যেটা অ্যাকচুয়ালি আবহাওয়া ঠান্ডা করতে পারতো বা ছায়া দিতে পারতো, তাহলে সেটা বেশি উপকারিত হতো। এটা কোনো উপকার আসছে বলে মনে হয় না। অনেক গাছ মারাও গেছে, সে গাছের সৌন্দর্যের দিক দিয়ে ভালো মনে হয়। সৌন্দর্য কই করতে পারে নাই তো। দেশি নানা প্রজাতির গাছ রয়েছে যেগুলো লাগানো যেত, জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এসব বিদেশি গাছ পরিবেশের উপযোগী নয়। যখন আমদানি করা হচ্ছিল, রোপণ করতেছিল, তখন আমরা সেটা প্রতিবাদ করেছি। এটা আরও অনেক দূর পর্যন্ত লাগানোর কথা ছিল। এটা পরিবেশের জন্য কোনোভাবে পজিটিভ কিছু হবে না। হ্যাঁ, এটা লাগালে হয়তো যারা লাগাবে তাদের হয়তো ফিনান্সিয়াল কোনোভাবে বেনিফিট হতে পারে, কিন্তু দেশ, জাতি, পরিবেশ তাদের জন্য কিছু হবে না। আজকে তাই প্রমাণিত হলো। পরিবেশবিদের মতে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হতে এমন প্রকল্প বাস্তবায়ন করেছে। সচেতন হলে এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না। নিজেদের যে একটা রূপ দর্শন বাংলাদেশ এবং তার রাজধানী ঢাকা, সেটাকে ভুলভাবে উপস্থাপনা করার একটি অত্যন্ত কুরুচিপূর্ণ প্রয়াস এখানে দেখেছি। তো এটি অনেক অংশে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, সাংস্কৃতিক দুর্বৃত্তায়ন এবং যদি বলি বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে প্রতিঘাতের যে একটা সুযোগ ছিল, সেটা সুযোগ হারানো, সবশেষে অবশ্যই জীববৈচিত্র্য সহ পরিবেশের দূষণ, সবগুলো আমরা একসাথে করেছি। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি
পরিবেশ বান্ধব বৃক্ষরোপণে দেশের গুরুত্বপূর্ণ ও বৃহৎ প্রকল্পে যোগ্য এবং সঠিক ব্যক্তির পরামর্শ জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যোগ্য দেশের অভাব নাই। আর বাদল, RTV, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ। বিক্ষোভ রোধে মারমুখী অবস্থান নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সে সঙ্গে আটক করা হয়েছে 2000-এর বেশি বিক্ষোভরত শিক্ষার্থীকে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করছে প্রতিষ্ঠান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মতো দেশে বিগত কয়েক বছরে ছাত্র আন্দোলনের এমন ভয়াবহ চিত্র দেখেনি সমগ্র বিশ্ব। ছাত্রদের ওপর গুলি, হাজার হাজার ছাত্র আটক, মুখোশধারী জ্যানবাদীদের হামলাও রুখতে পারছে না সত্যের জন্য লড়াই করা এসব ছাত্রদের। যতই রুখতে চাচ্ছে ততই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নিরীহ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়া এই আন্দোলন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই বিক্ষোভে এখন উত্তাল অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এদিকে যুক্তরাষ্ট্রেই ফিলিস্তিন ইস্যুতে 2000-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া উত্তাল এমন পরিস্থিতিতে ক্রমাগতভাবে বাতিল হচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক সমাপনী অনুষ্ঠান। আরও অনেক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান বাতিলের পরিবর্তে পেছাচ্ছে পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে চলমান বিক্ষোভের পক্ষে সমর্থন দিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বার্নি স্যান্ডার্স এই অবস্থান ব্যক্ত করেন। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দাবি জানিয়ে গত 17 এপ্রিল প্রথম আন্দোলনে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এরপর দেশটির 45টি অঙ্গরাজ্যের প্রায় 140টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়েছে। রাকিব হাসান, RTV। খেলার খবর। ক্রিকেট। দুর্দান্তভাবে সিরিজ শুরুর পরও মাটিতে পা রাখছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজ খেলতে নামলেও ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা রাখার লক্ষ্য টাইগারদের। সাগরিকায় সিরিজের দ্বিতীয় টি20 শুরু রোববার সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে এমরাউল কায়েস মিঠুর ক্যামেরায় মাহফুজুল ইসলামের রিপোর্ট। ছবি যদি কথা বলে তবে এ ছবি বলে দেয় সৌম্যকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা কি। দ্বিতীয় টি20-র আগে দল যখন বিশ্রামে তখন প্রথম 3 ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা সৌম্যকে নিয়ে ফিজিও ও ব্যাটিং কোচের অনুশীলন। বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সৌম্যকে ভেরাতে ব্যাপক আগ্রহী টিম ম্যানেজমেন্ট। তাকে শেষ 2 ম্যাচে খেলানোর পরিকল্পনার কথাও জানান টাইগারদের ব্যাটিং কোচ। সৌম্যকে নিয়ে টিমের পরিকল্পনা আছে। 5 ম্যাচের এই সিরিজে তাকে শেষের ম্যাচগুলোতে খেলানোর পরিকল্পনা করছি। সে ফাইট ব্যাক করছে, দ্রুতই সে সেরে উঠছে। খুবই গুরুত্বপূর্ণ এটা। সাগরিকার ব্যাটিং স্বর্গে ঢুকেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের টপ অর্ডারের শুরুটাও হয়নি প্রত্যাশা অনুযায়ী। হতাশার বড় জায়গা তৈরি করেছেন লিটন দাস। বড় জয়ে তৃপ্তির ঢেকুর না তুলে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা বাংলাদেশের। দুর্দান্ত শুরু হয়েছে, একটা লক্ষ্য নিয়ে এগুচ্ছি, তবে টিমের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ আগানো। প্রথম ম্যাচে বাজেভাবে হেরে মানসিকভাবে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে করেছে ঐচ্ছিক অনুশীলন। ঘন্টা 2-এর সে সেশনে ছিলেন না মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটার। মাহফুজুল ইসলাম, RTV, চট্টগ্রাম। সংবাদ শেষ করব নির্ভীক সম্মাননা 2024-এর খবর দিয়ে। অকুতোভয় 6 অগ্নিসেনা পেলেন RTV RR কাবেল নির্ভীক সম্মাননা 2024। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে অগ্নিসেনাদের হাতে নির্ভীক সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্নি দুর্ঘটনা থেকে জানমাল রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। অগ্নিকাণ্ড বা দুর্যোগ দুর্ঘটনায় সবাই যখন নিরাপদে সরে যায় তখন সাধারণের জানমাল রক্ষায় জীবনকে ঝুঁকিতে ফেলে ঝাঁপিয়ে পড়ে অকুতোভয় অগ্নিসেনারা।
4 মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স দিবস উপলক্ষে আরটিভি ও আরআর কেবল চতুর্থবারের মতো নির্ভীক সম্মাননার আয়োজন করে। যারা আগুন, ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচাতে এগিয়ে আসেন, তাদের মধ্যে 6 জনকে সম্মাননা দিল আরটিভি ও আরআর কেবল। ঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড কিংবা দেশের যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সাড়াদানকারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। নিমতলী ট্র্যাজেডি থেকে বেইলি রোড ট্র্যাজেডি, সারা দেশে প্রতিটি দুর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে এই প্রতিষ্ঠানটির কর্মীরা যেভাবে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে চলেছেন, তা সবার সামনে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মনে করি এই আয়োজন ফায়ার ফাইটারদের যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সমাজে সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের এই আত্মত্যাগ কখনোই বিনিময়যোগ্য নয়, পরিশোধ করা যায় না। তাদের প্রতি সম্মান দেখানোর জন্য আরটিভি আরআর কেবল 2019 সালের একটি ক্ষুদ্র প্রয়াস হিসাবে নির্ভীক সম্মাননা শুরু করে। আমরা করোনার জন্য গত 2 বছর করতে পারিনি, এবার মহান রাব্বুল আলামিনের রহমতে চতুর্থবারের মতো করতে যাচ্ছি। প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের সম্মাননা প্রদর্শন করা উচিত। এই পুরস্কার ও সম্মাননা ফায়ার ফাইটারদের সেবা প্রদান কাজে ভবিষ্যতে আরও উৎসাহিত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি। এই সম্মাননা অগ্নিসেনাদের কাজে অনুপ্রেরণা যোগাবে বলে জানান ফায়ার ফাইটাররা। আমি আশা রাখি এই সহযোগিতা এবং এই অনুষ্ঠান অব্যাহত থাকবে। এই পুরস্কার শুধু একটি অর্জন নয়, এটি আমার কাজের জন্য আমাকে আরও উজ্জীবিত করে তুলবে। আরটিভি এবং মহাপরিচালক মহোদয় সহ সকল প্রতি কৃতজ্ঞ। আরটিভির এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দক্ষ হিসেবে গড়ে উঠছেন। তো আমি খুব কাছ থেকে দেখেছি এই ফায়ার ফাইটারদের, তাদের অবদান, তারা কিভাবে তারা এই জীবনকে ঝুঁকি রেখে তারা সাধারণ মানুষকে বাঁচিয়ে নিয়ে আসে। এবং আমি একজন চিকিৎসক, একজন মন্ত্রী হিসাবে আমি সেই সমস্ত ফায়ার ফাইটার ভাইদেরকে স্যালিউট জানাই। আজকে আরটিভি এবং আরআর কেবলকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা গতি, আমরা সেবা, ত্যাগে বলিয়ান। পরে দেশ ও জনগণকে রক্ষার প্রতিশ্রুতি আর সাধারণ মানুষকে সচেতন করতে গানে গানে আহ্বান জানানো হয়। আমাদের বুকে আছে শক্তি, সাহস, তারুণ্য, দীপ্ত প্রাণ। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।